হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আজকেও চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটি গল্প নিয়ে। গল্পটি খুবই দারুণ হতে চলেছে। চলো দেরি না করে গল্প শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আমার নাম রাব্বি। আমি শহরে থাকি। একটি বেসরকারি খুব ভালো পোস্টে আমি চাকরি করি। আমি শহর থেকে গ্রামে তেমন একটা যাই না। শহরে থাকার কারণ একটাই, বাড়িতে আমার বৃদ্ধ মা আছে, আর আমার ছোট বোন আছে। ওদেরকে আমাকে দেখতে হয়। ওদের ভরণ পোষণ, খাওয়া দাওয়া এবং ছোট বোনের বিয়ের বিষয়টাও আমাকে দেখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি শহরে কোথায় উঠলাম? শহরে আমি উঠেছি আমার মামির কাছে। আমার মামি ছিল বিধবা মহিলা। আমার বড় মামার স্ত্রী ছিল সে। আমার বড় মামা পৃথিবী থেকে চলে গেছে তাও প্রায় ১.৫ বছরের উপরে। মামিও ছিল অন্যদিকে চাকরিজীবী একজন মহিলা। তাদের সংসার জীবন খুবই খুবই অল্প সময়ের ছিল। মামি কষ্ট তার চোখে সবসময় দেখা যেত, কিন্তু সে তা কাউকে বুঝতে দিত না। তার ড্রেসগুলো ছিল এরকম, একদম হালকা হালকা এক কালারের পোশাক পরতেন সে খুবই ঢিলেঢালা। সে দেখতে অনেক সুন্দর, যেমন উঁচা তেমন লম্বা। আমার মামিও একটি বেসরকারি অফিসে খুব ভালো পোস্টে চাকরি করতেন। অনেক বড় পোস্ট ছিল তার। আমার মামি যখন ঢিলেঢালা কাপড় পরতেন, কাপড়ের উপর দিয়েই তার যা যা ভেসে উঠত তা দেখতে তো অনেক দারুণ লাগতো। বিশেষ করে যে তাল দুটো ছিল, তাল দুটো দেখতে তো একদম অসাধারণ লাগতো। যে কেউ দেখলেই মনে করো যে পছন্দ করে ফেলবে, এবং সেই তালের রস খাওয়ার জন্য মানে কি বলবো, পিপাসায় পিপাসিত হয়ে যাবে এই অবস্থা। সেখানে আমার কি দোষ? যাকগে, এখন মামি হয়, কিছু তো আর বলতে পারি না। তার উপরে বিধবা। আমি মামিকে বললাম একদিন, আচ্ছা মামি, তুমি যে সব সময় এভাবে অফিস করো আর বাড়িতেই থাকো, তোমার বাবার বাড়িও যেতে দেখি না, আমিও তো তোমার সঙ্গে থাকি। তোমার কি মন চায় না কখনো একটু বাবার বাড়িতে যাই, একটু বেড়াতে যাই? সারাক্ষণ অফিস থেকে ফেরার পরপরই দেখি সব সময় নিজেকে একটা ঘরে বন্ধ করে রাখে। সেই ঘরটা ভরা আমার মামার ছবি আর মামির একসাথে কিছু ছবি পুরো দেয়ালে দেয়ালে ঝুলানো আছে। মামি ওই ঘরটাতেই বেশি থাকতে পছন্দ করতেন, কিন্তু ওটা তার বেডরুম ছিলেন না। তার বেডরুম ছিল অন্য একটি রুম। সেই রুমে তো একদম বড় করে একটা টানানো পুরো ওয়াল জুড়ে। যাই হোক, মামার সঙ্গে থাকা ছোটোখাটো এক একটা স্মৃতি যেন সে একটা ঘরেই বন্ধ করে দিয়েছে। আমি তাকে এভাবে প্রশ্ন করায় সে আমাকে বলল, দেখো, তুমি ছোট মানুষ, তেমন কিছু বোঝো না। তোমার মামা যে আমার কাছে কী জিনিস আছে ছিল, তা আমি তোমায় মুখে বলে বোঝাতে পারবো না। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার মামাকে ভোলার কোনো সুযোগ আমার নেই। সে আমায় এতটা ভালোবাসতো, এতটা রেসপেক্ট করতো, এতটা ইজ্জত করতেন। এই কথা শুনতেই আমার মনটা একটু খারাপ হতে থাকলো। তখন আমি বললাম, মামি, তুমি তো ২-৪-৫ বছরও সংসার করোনি, এভাবেই নিজের জীবনটা কিভাবে কাটিয়ে দিবে? দেখো, যা ঘটেছে তা সবই উপরওয়ালার হুকুমে হয়েছে। তোমার কি মনে হয় না তোমার মুড অন করা উচিত? এবার তোমার লাইফ পার্টনার চুজ করা উচিত? মামি আমাকে বলল, তোর মামাকে যদি একটা সেকেন্ডের জন্য মন থেকে সরাতে পারতাম, হয়তোবা ভেবে দেখতে পারতাম। তুই কি মনে করিস আমি মানুষ না? আমার মধ্যে কোনো ইচ্ছে নেই, কোনো আকাঙ্ক্ষা নেই? সবই আছে, কিন্তু ওর মায়ায় পড়ে পারি না। আমি বললাম, মামি শোনো, মামা তো আর বেঁচে নেই, সে তো চলেই গেছে। সে কি চাইবে তুমি সুখে থাকলে আপত্তি করবে? সে বেঁচে থাকলেও এটাই চাইতো যে তুমি ভালো থাকো, সুখে থাকো, তোমার ছোট ছোট ইচ্ছা অনিচ্ছে এগুলো পূরণ হোক। তুমি যে কষ্ট পাচ্ছ এটা যদি মামা বুঝে উপরে থেকে, তাহলে তার কেমন লাগবে বলো? এই কথা বলতেই মামি আমাকে বললো, হ্যাঁ, কথাটা খারাপ বলিসনি, কিন্তু এখন তুই যা, আমি কাজ করব। এই কথা বলে মামি পুরো বিষয়টাকে এড়িয়ে গেল। যাওয়ার পর আমিও তো নাছোড়বান্দা, মামি প্লিজ কিছুতেই ছাড়বো না। একদিন আমরা বসে বসে টিভি দেখছিলাম। সেদিন আমাদের ছুটির দিন ছিল। মামি আর আমি একসঙ্গেই বসবাস করতাম, চাকরি বাকরি করতাম, সুতরাং আমরা খুবই ফ্রি ছিলাম।
হ্যাঁ, একটা যেমন তেমন মুভিও আমরা বসে বসে একসঙ্গে দেখতাম, সেটা যে কোনো মুভি হতে পারে। তো সেই মুভিগুলোতে দারুণ দারুণ কিছু দৃশ্য চলে আসতো, যেমন খেলার দৃশ্য, তারপরে মোটামুটি কিছু হাঁক করার দৃশ্য, এরকম দৃশ্য চলে আসতো। আমরা সেগুলো একসাথে বসে এনজয় করতাম। খাওয়া দাওয়া, একসঙ্গে বসে কফি খাওয়া, ভালো মন্দ কোথায় কী ঘটতো এই ধরনের কথাগুলো একসঙ্গে বসে বসে একে অপরকে শেয়ার করা, সব কিছুই করতাম। একদিন আমি অফিস থেকে এসেছি, এসে মাথাটা তেমন একটা ভালো না, মোবাইলে ওসব দেখছিলাম, মনের মধ্যে অনেক ইচ্ছে জেগে উঠেছে, কি করব কিছু বুঝতে পারছি না। মোবাইলে ওসব ছেড়ে দিয়ে আমি নিজের বাঁচা কাজ ছেড়ে নিলাম। এখন নিজেকে তো শান্ত করতে হবে, কিছু করার নাই। করে আমার শরীরটা হালকা ক্লান্ত লাগছে, আমি চুপচাপ করে শুয়ে পড়লাম। মামি এসে বলছে, কী রে, শুয়ে রইলি যে এর সময়, আজকে কি চা কফি কিছু খাবি না, টিভি দেখবি না, আড্ডা মারবো না? আমি বললাম, মামি ভালো লাগছে না, প্লিজ আজকে না, একটু ভালো লাগলে একটু পরে আসবো, তুমি যাও। মামি আমার এই কথাটা শুনে মনটা একটু হালকা খারাপই করে দিল। তারপর মামি আমার রুমের ওখান থেকে চলে সে নিজে একা একা টিভি দেখতেছিল। আমি ক্লান্ত হয়ে ঘরে শুয়ে রই, কিন্তু ভালো লাগছিল না আমারও। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমি আমার রুম থেকে বাথরুমে চলে যাই। তারপর একটু হালকা পাতলা ফ্রেশ হয়ে আমিও সোফার উপরে মামির সঙ্গে বসে পড়ি। বসে পড়ার পর আমি মামিকে সরাসরি জিজ্ঞাসা করলাম, আচ্ছা মামি, এই যে মামা যে চলে গেল, তোমার কি কখনো শারীরিক কোনো প্রবলেম হয় না, মানে তোমার ইচ্ছে নাই কোনো? তখন আমার মামি আমাকে বলল, তুই আমাকে এসব কথা বলবি, আমি ভাবতেও পারিনি। থাকবে না কেন, করে যখন ফেলেছিস প্রশ্ন উত্তর দিয়ে দিই। আমি কি মানুষ নেই? আমার গায়ে তো রক্ত মাংস আছে, সুতরাং আমার গায়ে ইচ্ছে থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। ওসব বাদ দে, হুট করে এসব কেন বলছিস? ঠিক আছে চল, তুই টিভি দেখ, আমি আমার ঘরে একটু কাজ আছে। আমাকে দেখে মামি পুরো বিষয়টা এড়িয়ে চলে গেলেন। যাকে ওই দিন যাওয়ার পরে আমার মনের মধ্যে হচ্ছে একটাই ইচ্ছে, যে মামিকে কি করে বাগে আনবো। যেহেতু তার ইচ্ছেটা আছে, তো ইচ্ছে পূরণ করার দায়িত্ব এবার আমার। আমি খুবই হিসাব করে পরে এক একটা কদম ফেলতে থাকলাম। আমার মামি অফিস থেকে খুব সুন্দর করে, সে সাদা সাদা বেশিরভাগ ড্রেস পরতো, হালকা ব্লু, হালকা হোয়াইট, হালকা আকাশি, হালকা গোলাপি, এ ধরনের ড্রেস পরতো। সে এক কালার, খুবই সুন্দর সুন্দর ড্রেস পরতো। অফিস থেকে এসে সে একদম ঘেমে ঘেমে অস্থির। আমি বললাম, আচ্ছা মামি, তুমি তো ঘেমে গেছো, আমি নিজ হাতে তোমাকে একটি শরবত বানিয়ে দিই। তারপরে আমি খুব সযত্নে একটি শরবত বানালাম, কিন্তু ওই সযত্নে বানানো শরবতটির মধ্যেই ছিল মূল বিষয়টা। আমি শরবতটা দেওয়ার আগে কাজ সেরে দিয়েছিলাম, শরবতের মধ্যে অচেতননাশক কিছু দিয়ে দিয়েছিলাম। তো মামি এটা খেলো, খাওয়ার পরে সে সুন্দর করে ঘরে চলে গেল। যাওয়ার পর আলমারি থেকে কিছু ড্রেসেস বের করে তার বিছানায় রাখলো। রাখার পর সে ওয়াশরুমে চলে গেল। তারপর ওয়াশরুমে যখন সে গেল, তখন আমি তার ঘরে ঢুকলাম। ঢোকার পরে দেখলাম বিছানার উপরে সে তার ড্রেসগুলো রেখেছে, ড্রেসের সঙ্গে জোড়া টুপি দুইটা আছে। আমি জোড়া টুপি দুটাকে হাতে নিলাম। হাতে নেওয়ার পর খুব সুন্দর করে এই দুটাকে দেখছিলাম, আর এই দুটার উপরে খুব সুন্দর করে করে কাজ করছিলাম। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী কাজ করছিলাম। হ্যাঁ, যদি কাপড় দিয়ে আমি এত সুন্দর করে হাতের কাজটা করতে পারি, তাহলে বাস্তবে হলে কি করতাম বলো? যাকে সেটা গেল। কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম যে সে বের হবে। তারপরে আমি তার কাপড় চোপড়গুলো খুব সুন্দরভাবে ওখানে গুছিয়ে রেখে আমি সেখান থেকে বের হয়ে পড়ি। বের হয়ে আমি আমার জায়গায় চলে যাই। তারপরে দেখলাম মামি খুব সুন্দর করে বের হলো, হওয়ার পর সে তার রুমে চলে গেল। আমি দৌড়ে চলে গেলাম জানালায়। জানালায় যেয়ে সব দেখছিলাম। দেখতেই তো আমার চোখ দুটো আটকে গেল। এরকম কখনো হয়নি, কিন্তু কি করব, তার চাল চলন আচার আচরণ আমার কাছে এতটাই মানে ইচ্ছেজনক ছিল, উপায় ছিল না। আমি দেখতে থাকলাম। দেখলাম তার ওয়ালের এত সুন্দর এপিঠ ওপিঠ, মানে কি বলবো, অসাধারণ। তার চারো সাইডের ওয়ালগুলো অসাধারণ। আর লকেট দুইটা, সে তো আর বলে প্রশংসা করে বোঝানোই যাবে না। তারপর দেখলাম, দেখে তো আমি আরও ফিদা। তারপর খুব দ্রুত মামি চলে আসলো, বললো আমার শরীরটা তেমন ভালো লাগছে না, আয় আমরা খেয়ে নিই। তারপর একটু দেখলাম শরীরটা ঢলছে, তারপর খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর মামি খুব সুন্দর করে তার রুমে যেয়ে শুয়ে পড়লো। আমি ব্যাস সোফার উপরে বসে বসে টিভি দেখলাম। টিভিতে বড় পর্দায় ওসব ছেড়ে দিলাম। মামি তো ঘুমের ডাইল। এতক্ষণে তো আমারও
ডাকাডাকি শুরু করে দিয়েছে। আমার বাচ্চা আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আমি বললাম, বাচ্চা তুই একটু শান্ত হয়ে থাক, আজকে তো তোকে দারুণ খাবার দিতে চলেছি আমি। তো কিছুক্ষণ পর আমি এটা দেখলাম, দেখার পর আমার বাচ্চা তো সেই ডাকাডাকি করছে। বাচ্চাকে বললাম, আচ্ছা বাচ্চা, আজকে যে খাবার তোমাকে আমি দিব সে খাবার খেলে একদম তুমি তৃপ্তি পাবে। তারপর সুন্দর করে চলে গেলাম মামির ঘরে। যেয়ে দেখলাম মামি একদম এতটা মানে গভীর ঘুমে আছে, যদি আমি বাড়িটাতে বুলডোজারও চালিয়ে দিই, ভেঙেও ফেলি, সে কিছুই টের পাবে না। আমি খুব সুন্দর মতো যে নাকের উপরে হাতটা রাখলাম, তারপরে একটু শরীরটা ধরে ঝাঁকুনি দিলাম, যে দেখছি ডাকছি, ঘুমাইছো নাকি, জেগে আছো নাকি। তো ঘুমিয়ে কি আর আছে, জেগে কি করে থাকবে বলো, ঘুমিয়ে আছে, খুবই গভীর ঘুম। তারপরে আমি খুব সুন্দর করে একদম ওয়ালের উপরে যে সুন্দর দুটো লকেট ঝুলানো ছিল, এই লকেট দুটোর উপরে আমি খুব সুন্দর করে ঘষা মাজা শুরু করে দিলাম। খুব দারুণভাবে এগুলোকে আমি মেজে 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 পরিষ্কার করলাম। আমার কাছে খুবই দারুণ লাগলো। তারপরে পুরা বডিটা, ওয়ালটার উপরে আমি খুব সুন্দর করে করে মাজতে লাগলাম, ঘষে ঘষে একটু একটু করে খুবই দারুণভাবে পরিষ্কার করলাম। তারপরে তো এবার ফ্লোরের পালা, ফ্লোরটাকেও অনেক সুন্দর করে করে মেজে মেজে পরিষ্কার করলাম। যাকে মামি তো ঘুমিয়ে রইল, ঘুমে থাকতে আমি খুব সুন্দর করে বাড়ির কাজ কমপ্লিট করে ফেললাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। এখন সকাল হয়েছে, আমি তো উঠেছি। উঠে একটু ভয় ভয় লাগছে আমার, নিঃশ্বাসটাও কেমন করছে, বুকটার মধ্যে ধুকধুক ধুকধুক করতেছে। রাতের কোনো বিষয়ে সে জেনে গেল কিনা, বুঝে গেল কিনা। পরে দেখলাম না, সে কিছুই জেনে যায়নি, বুঝে যায়নি। সে তো খুবই স্বাভাবিকভাবে নাস্তা সার্ভ করতেছে, চা কফি সব কিছু, টিফিনও বক্সে বক্সে ভরে দিয়েছে। তো যাক, আর কোনো সমস্যা নেই। আমি আমার মতো অফিসে চলে গেলাম। যাওয়ার সময় মামিকেও আমি একটু লিফট দিয়ে গেলাম। এভাবে বেশ 3 দিন আবারও চলে গেল। 3 দিন যাওয়ার পর আমি সেম কাজটা আবারও করি। করতেই দেখলাম, যখন আমি খুব সুন্দর করে লকেটগুলোকে পরিষ্কার করছিলাম, পরিচ্ছন্ন করছিলাম, এতটা দারুণভাবে তোমরা কল্পনাও করতে পারবে না। খুবই সুন্দর করে এমনভাবে মেজে মেজে ঘুরিয়ে ঘুরিয়ে মেজে 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 পরিষ্কার করলাম। তারপরে ওয়ালের এ সাইড ও সাইড একদম গোড়া থেকে মাথা পর্যন্ত খুবই দারুণভাবে মাজলাম, ঘষলাম, পরিষ্কার করলাম। তারপরে ফ্লোরটাকে খুব সুন্দর করে ঘষে ঘষে সেখানে পরিষ্কার করলাম, একদম কোনা কাঞ্চি মেরে। তো আর কিছুটা সময়ই বাকি ছিল আমার কাজ শেষ হতে। এমন সময় দেখলাম যে মামি নাড়াচাড়া দিয়ে উঠছে। নাড়াচাড়া দিয়ে উঠতে আমিও আমার বাচ্চাকে বললাম, তুই এবার নাড়াচাড়া দিস না, তুই একটু চুপ করে থাক, দেখি ঘুম ভেঙে যায় নাকি আবার, আমার কাজটা না হয় আমি আবার একটু পরেই করব। তো বাচ্চা আমার কথা শুনে মোটামুটি একটু টিপ 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 করছে, চুপ করে থাকার চেষ্টা করছে। আমি বললাম, আচ্ছা থাক। তারপরে দেখলাম আবার সে গভীর ঘুমে আচ্ছন্ন, যাতে তার ডিস্টার্ব না হয় আমার কাজে। আমি সে ঘুমিয়ে যাওয়ার পর আবারও আমার কাজ আমি করতে থাকি। করতে থাকায় সে হুট করে চোখ দুটো মেলে বলে, তুই এখানে কি করছিস রে? আমি বললাম, কি করব, মামার অসম্পূর্ণ কাজকে আমি সম্পন্ন করছি, তুমি তো ইচ্ছে করে কখনোও করবে না। এই কথা বলতে সে উঠে আমার গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল। বলল, কখনো আমি তোর কাছে এরকম কিছু আশাই করিনি। আমি বললাম, আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দাও। এই বলে ওই ঘর থেকে বের হয়ে আমার নিজের ঘরে চলে আসলাম। আসার পরে সারা রাত আর ঘুমাচ্ছি না, শুধু এদিক সেদিক হাঁটছি আর ভাবছি, আবেগের বশে পড়ে আমি কী পাপ কাজ করে ফেললাম, কী অন্যায় কাজ করে ফেললাম, আমার দ্বারা এটা করা মোটেও ঠিক হয়নি। এই ভেবে ভেবে আমি তো একদম দিশেহারা, লজ্জায় ভয়ে আমি আর আমার ঘর থেকে বের হই না। পরের দিন দেখি মামি আমাকে আর ডাকে না। যে মামি আমাকে ছাড়া একটা গ্লাস জলও খেতেন না, সে আমাকে আর খাবারই ডাকছে না। না ডাকায় আমার মনটা আরও খারাপ। আমি অফিসেও সেদিন আর গেলাম না। অফিস থেকে ফোন আসছিল, আমি বললাম আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আমার 2-3 দিন ছুটি চাই। এই বলে আমি অফিসে ছুটিও নিয়ে নিলাম। কিন্তু মামি আমাকে না ডেকে সে খেয়ে
আমার জন্য খাবার টেবিলে ঢেকে রেখেই চলে গেছে আমায় কিছু না বলে অফিসে। মামির এরকম দৃশ্য দেখে আমি আরও হতবাক হয়ে যাই। তারপরে চলে যাওয়ার পর আমি ঘর থেকে বের হয়ে পুরো বাড়িটা হেঁটে দেখি মামি নাই। আমার চোখের অজান্তেই জল চলে আসে, খুবই কাঁদতে থাকি। আমি এটা কি করে ফেললাম? আমার এটা করা মোটেও উচিত হয়নি। তারপরে যখন দেখলাম যে দুপুর পার হয়ে গেল, দেখলাম মামিও বাড়িতে চলে আসলো। মনটা প্রচণ্ড খারাপ, এতটাই খারাপ কল্পনাও করা যাচ্ছে না। তারপর সে এসে আমার সঙ্গে কথা বললেন না, সোজা বাথরুমে চলে যেয়ে ফ্রেশ হয়ে আসলো। ফ্রেশ হয়ে এসে দেখলাম খাবার টেবিলটা দেখলো যে খাবারগুলো ওভাবেই পড়ে আছে, আমি খাইনি। তারপরও সে আমাকে ডাকলো না, সে চুপচাপ করে এসে তার ঘরে চলে গেল। এইটা দেখে আমার মন আরও খারাপ হয়ে গেল। আমি কিছুতেই তার সামনে যাচ্ছি না। এরকম করে করে সেই বেলাটা শেষ হয়ে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার মধ্যে আমি এক গ্লাস জলও মুখে দেইনি। অন্যদিকে মামি সন্ধ্যার পর ঘর থেকে বের হলো। মামির শরীরটা খারাপ ছিল, এই জন্য সে ঘুমিয়েছিল। ঘর থেকে বের হয়ে যখন দেখলো সমস্ত খাবার ওইভাবে ঢাকাই আছে, আমি নাস্তাও খাইনি, দুপুরেও খাইনি, সন্ধ্যা হয়ে গেল, আমি এখন পর্যন্ত কিছু মুখে দিইনি। তখন আমাকে সে বলল, নাটক অনেক করেছিস, এবার খাবারটা খেয়ে নে। জাস্ট এতটুকু কথাই বলল। এতটুকু কথা বলার পর আর কিছুই সে বলল না। না বলে সে তার মতো থাকতে থাকলো, আর আমি আমার মতো। আর আমিও কোনো কিছু মুখে বলে উঠতে পারছিলাম না। এই করে করে একটা সপ্তাহ চলে গেল। আমিও অফিসে কাজ করতে চলে গেলাম। যাওয়ার পর একদিন, এক সপ্তাহ চলে যাওয়ার পর দেখলাম আমাদের ছুটির দিন, মামিকে দেখছি মামি একটু রঙিন ড্রেস পরা শুরু করেছে। ড্রেসগুলো একটু খোলামেলা দেখে আমার সামনে সে এদিক সেদিক হেঁটে বেড়ায়, ঝুঁকে ঝুঁকে বাড়ির এটা ওটা কাজকাম করে। সেটা দেখে আমার সেই দৃশ্য আবারও সামনে চলে আসে। আসার পর আমি ব্যাস চুপচাপ করে থাকি, একটা কথাও বলি না, শুধু দেখতে থাকি। অর্ধেকটা বেলা চলে গেল। আমি নিজে থেকেই মামির কাছে গেলাম। যাওয়ার পর মামিকে বললাম, মামি, নিজেও কষ্ট করছো, আমাকেও কষ্ট দিচ্ছ কেন? একটা বার আমাকে সুযোগ দাও না, আমি তোমাকে এতটা আনন্দিত করব, এত সুখ দিব যা তুমি কখনো পাওনি। মামি আমাকে উত্তরে বলল, ভাবার জন্য আমার সময় চাই। এই কথা বলে তার রুমে চলে গেল। আমি এদিক ওদিক আর না তাকিয়ে নিজেকে সামলাতে না পেরে আমি সোজা পিছু পিছু তার রুমে চলে গেলাম। যেয়ে বললাম, সময় অনেক হয়েছে, তুমি হ্যাঁ না দুইটার একটা বলো, আমি আর পারছি না নিজেকে সামলাতে। আমি প্রয়োজনে সারা জীবনের জন্য তোমাকে চাই। মামি বলল, লোকে জানলে কি বলবে? আমি বললাম, আমি লোকের দাস নই, লোকে জানলে কি বলবে? আর তাছাড়া তুমি আমাকে লোকের দোহাই কেন দিচ্ছ? এখানে কি লোক সবটা বসে আছে তুমি আমি কি করছি সেটা দেখার জন্য? আর লোক তা নিয়েই মারতে পারবে, এর বেশি কিছু করতে পারবে না। তোমার আমার জীবনের দায় কেউ নিতে পারবে না, শুধু তানা মারতে পারবে। এসব ছাড়ো, তুমি আমাকে বলো, তুমি কি আমার হবে? আমি না তোমার দেখতে দেখতে চলতে চলতে তোমাকে ভালোবেসে ফেলেছি। তখন মামি আমাকে বললো, আমি কিন্তু তোর মামি হই। আমি বললাম, তুমি যে সম্পর্কে আমার মামি, সেই সম্পর্কটাই তো অনেক আগে শেষ হয়ে গেছে। আর তাছাড়া তুমি যে সংসারটা 5 বছরও করোনি, কোন সংসারের কথা বলছো তুমি? এসব আবেগ থেকে বের হয়ে আসো। মামি আমার কথা শুনে মৃদু হেসে আমাকে বলল, যা বলিস তুই সত্যি, এখনকার ছেলেপেলেরা বুঝি এরকমই। এই কথা বলে বলল, আমার মাথাটা খুবই ধরেছে রে, আর ভালো লাগছে না, তুই আজারি পেশাল আমার কানের সামনে আর পারিস না। আমি বললাম, তোমার মাথা ধরেছে তো আমি কি করতে আসি? দাঁড়াও, এখনই তোমার মাথা আমি ঠিক করে দিচ্ছি। আমি খুব সুন্দর করে হাতের মধ্যে বাম লাগিয়ে মাথাটা মাসাজ করে দিলাম। মাথাটা মাসাজ করতে করতে একটু এদিক সেদিকও কাজ করতে থাকি। ফাঁকে ফাঁকে দেখলাম মামি কিছুই বলে না। আমার সাহসটা না আরও বেড়ে গেল। বেড়ে যাওয়ায় ব্যাস আমি আর এই সুযোগ হাতছাড়া করলাম না। আমি খুব সুন্দর করে ধীরে 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 পরিপূর্ণভাবে কাজই শুরু করে দিলাম।
দেখলাম মামি অনেক আনন্দিত। কথায় আছে না, মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না। আমি মামির যাবতীয় কাজ করতে থাকলাম। যেমন লকেটগুলোকে একবারে তার ইচ্ছে মতো, তার খুশি মতো তাকে আনন্দ দেওয়ার জন্য তার ঘরটাকে কিভাবে পরিষ্কার করতে হবে, কিভাবে ঘষতে হবে, কিভাবে মাজতে হবে, বুঝতেই তো পারো প্রিয় বন্ধু তোমরা। আমি খুব সুন্দর করে মামির মন মতো প্রথমে তার ওয়ালের লকেট দুটোকে খুব দারুণভাবে ঘষে ঘষে মেজে মেজে এতটা সুন্দর করে মানে কাজটা আমি করলাম, মামি আমার কাজে অনেক খুশি হয়ে গেল। তারপরে আমি খুবই দারুণভাবে মামির ঘরের ওয়ালগুলো এপিঠ ওপিঠ একবারে এদিক সেদিক করে করে এত সুন্দর করে ঘষে মেজে ঘষে ঘষে মেজে মেজে এত দারুণ করে কাজ করলাম, পরিষ্কার করলাম, মামি আমার কাছে আরও আনন্দিত হয়ে গেল। তারপর বাকি রইল তার মেঝে। এখন আমি মেঝেতেও চলে গেলাম। মেঝেতে যাওয়ার পর সেখানে আমি অনেকটা সময় ধরে ঘষাঘষি করে পরিষ্কার করলাম। পরিষ্কার করে 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 মানে এত দারুণভাবে মেজে মেজে পরিষ্কার করলাম তোমরা কল্পনাও করতে পারবে না। তারপরে মোটামুটি আমি ফাইনাল স্টেপে চলেই আসলাম। খুবই সুন্দর করে আমি আমার কাজটাকে সম্পূর্ণ করলাম। বাড়ির কাজ যখন সম্পূর্ণ হয়েও গেল, পরিচ্ছন্নতার এই কাজ, তখন মামি আমার উপরে সত্যি খুবই আনন্দিত ছিল। তো এইভাবেই কাটছিল আমাদের প্রতিটা দিন। তারপর চাকরি করতে 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 আমরা একসাথে চলতে চলতে কখন যে এভাবে 3.5 বছর কেটে গেছে বলতেই পারবো না। তারপর বাড়ি থেকে অনেক লোকজনেরই আসা যাওয়া হয়েছে, তারা অনেক রকমের কথাবার্তা বলেছে। বলার পর আমি এগুলার আর কোনো তোয়াক্কা করিনি। সরাসরি কারো কোনো পারমিশন, কারো কোনো মতামত, কারো কোনো রকম কোনো জাজুসি না নিয়ে ব্যাস আমি মামির সাথে আমার সম্পর্কটা বদলিয়ে নিয়েছি। সে এখন আর আমার মামি নয়। তো প্রিয় বন্ধুরা, তোমরা বুঝতেই নিশ্চয়ই পেরেছো সম্পর্কটা আমি কিভাবে বদল করেছি। মামা থাকলে তো মামি, মামা যেহেতু নাই তো কিসের মামি, তাই না? এখন সে আমার বউ। তো গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবে। আজকে গল্পটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার কোনো নতুন গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে যাব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।